পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান, শয়তান। পর মুহূর্তে আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লাম। নমস্কার, আমরা রহস্য ত্রিবেণী। রহস্যের আলো আঁধারিতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি শয়তান। আজ গল্প পাঠে আমি শুভঙ্কর, আমার সাথে রয়েছেন দীপঙ্কর দেবনাথ। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপঙ্কর। পর্ব পরিচালনা এবং সমগ্র পরিকল্পনায় শুভঙ্কর। প্রচ্ছদ অলঙ্করণ দীপ জিএফএক্স। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রহস্য ত্রিবেণীকে। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার এমনই একটা ঘটনা ঘটেছিল, যা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। তোমাদের কাছে আজ সেই কথাই বলবো। বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো, বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছে। তখন বারে বারে দেশি বিলেতি বহু শিকারীর গুলি হজম করেও সে বেঁচে আছে এমন খবর লোকের মুখে মুখে চলে ফিরে বেড়াচ্ছিল। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অবদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে, তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে। এমন লোকেরও অভাব নেই। বনের ভেতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করে। তা সেই কান্নাকে মানুষের কান্না ভেবে জীবনের ভেতর ঢোকে, সে আর ফিরে আসে না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকে। শয়তানকে দেখলেই চেনা যায়, কারণ তার ল্যাজ নেই। হয়তো বনের ভেতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়ে ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছে। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের লেজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষকে বাঘেরা প্রায়ই ভারী চালাক হয়। বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে, এমন গল্প অনেক শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন, আর কেউ এসব গল্পে বিশ্বাস করে না। শয়তান যে সাধারণ বাঘ, একদিন তার প্রমাণ পেলাম। বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের উপর বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে চুপ করে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান, শয়তান। পর মুহূর্তে আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লাম।
শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠে আবার পড়ে গেল। সে আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচ শুরু করে দিল। আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে আসে। অনেকে তার মৃতদেহের উপরে কিল চর লাথি বৃষ্টি করে মনের ঝাল ছেড়ে নেয়। অনেক কষ্টে তাদের থামিয়ে জোনা কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে আমরা রওনা হলাম। খানিক দূরে যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছপালা পাগলের মতো মাটির উপরে বারবার মাথা করবার চেষ্টা করে, আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে যায়। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিলাম। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। একেবারে তুমুল বৃষ্টি। বুঝলাম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাসা অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ি নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কুলিরাও চলে যেতে চাইল। বকশিসের লোভও যেন ওরা গ্রাহ্য করল না। তারা মোট 2টো কারণ দেখালো। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকত, কারা নাকি তাকে এই বাংলোয় খুন করেছিল। সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন অবশ্য এনেছিলাম, তাই সেটাই জ্বালালাম। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা কোয়াভা চেলি ছিল। তার দ্বারাই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হলো। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা, মেঝেতে পুরো ধুলোর প্রলেপ। তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ। বাঘ, ভাল্লুক, শেয়াল, কুকুর, আরো না জানি কত কি। এখানে ওখানে কটা হাড়ও পড়ে আছে দেখলাম। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হয়। বুঝলাম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললাম, হরিশ, এখানে আমরা নিরাপদ নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকের টোটা ভরে তৈরি হয়ে থাকো। হরিশ আমার কথা মতোই কাজ করল। বলল, আজ রাতে দেখছি ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলাম। আকাশের অন্ধকারকে ছেদ করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপরে। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে
ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার ওধারে। বৃষ্টিবাণে আহত অরণ্যের কান্নায় চারিদিক একেবারে পরিপূর্ণ। টাইগার এই পুরো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করল না। খড়ময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে। তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগল, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না, কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে বসে বসে পড়ে, আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শুনে। আমি তাকে ডাকলাম, সে কিছুতেই কাছে আসে না। থেকে থেকে চমকে চমকে ওঠে আর হাঁ হাঁ করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বলল, টাইগার অমন করছে কেন? সে কি দেখেছে? আমারও মনে এই একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পাচ্ছি না। বলেইছি, মস্ত ঘর। আমার এই ছোট্ট লণ্ঠনের আলোতে সেই ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া তুলতে তুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরলাম, বললাম, হরিশ, দেখো দেখো দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁদতে লাগল। হরিশ বলল, হ্যাঁ, কোথায়? কি দেখবো? ওই ওই ছায়াটা দেখো, ওই যে দেয়ালের উপর ঝুলছে। তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে আমিও কিছু দেখতে পেলাম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলাম। বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইল। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ ঘেঁষে সরে বসলাম। আমার মুখের ভাব দেখে হরিশ বলল, কি হে, আবার কি হলো? কে আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা তো জানতুম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইল না। খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে সেই সমস্ত পা চলে বেড়াচ্ছে, যেসব পা চললেও কোনো শব্দ হয় না। আমার চারিপাশে সমস্ত অদৃশ্য চোখ। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা তারা আমাদের দেখতে পাচ্ছে। উফ, কি অস্বস্তি! ওদের চোখ এড়াই কেমন করে? বললাম, হরিশ, হরিশে বাড়ি ছেড়ে পালিয়ে চলো। এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে। আরে বাবা, তুমি শান্ত হও। এরকম পুরো বাড়িতে এলে অকারণে গায়ে একটু ছমছম করে বই কি, কিন্তু ও কিছু নয়। আরে কিন্তু টাইগারও এমন কাতরাচ্ছে কেন? সে তো আমার মতো কুলিদের কথা বোঝেনি।
টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিছি মিছি ভয় পেয়েছে। সে ভয় পেয়েছে বলে তোমাকেও ভয় পেতে হবে? তুমি যে মানুষ। এবার সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বলল, কোনো জন্তুর পায়ের শব্দ। আমার মনে হলো কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভেতরে এমন অলৌকিক ভাবের কখনো উদয় হয়নি। ভাগ্যের সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা কি হতো কে বলতে পারে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা। হরিদ খাবারের বাস্কেট বার করে বলল, অনেক রাত হয়েছে, এসো এসো, এইবারে আমরা খেয়ে নিই। তুমি একলা খাও, আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছে আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গী দেখি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে। হরিশ বলল, সুরেন, বন্দুক নাও, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ, অস্বাভাবিক এক চিৎকার। বাঘের ডাক থামল, আর সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভেতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। হরিশ বলল, ও কি? ও যে বাঁদর। তারপরেই দরজার চৌকাঠে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগে, আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো। বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শ্মশানের মৃতদেহের উপর গিয়ে পড়ল। তারপর 2 ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল এক মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠেছে এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মারা গেছে। হরিশ সবিস্ময় বলল, সুরেন, ওদিক দেখো দেখো। ওহ, সে কি দৃশ্য! যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে এনেছে, যে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছে, সেই শয়তান এখন আমাদের চোখের সামনে 4 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তার চোখ দুটো আগুনের দুটো গোলার মতো দাউ দাউ করে জ্বলছে আর সমানেই চলছে। সে চোখটা যেন আমাদের ভর্ৎসনা করে দিতে চায়। বাইরে আবার বাঘে ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ঘরের ভেতর থেকে বাইরে গেল। সেই বাদুর আর কালো বিড়ালকেও কোথাও দেখতে পেলাম না। চিৎকার করে আমি মাটির উপরে পড়ে গেলাম। সেই সপ্তাহে দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছে, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। গল্প ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আজকে এখানেই বিদায় জানাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে, শুধুমাত্র
রহস্য ত্রিবেণীতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।